গণভোটের জন্য আদেশ জারি নিয়ে মতৈক্য কাটছেই না। অধ্যাদেশ দিয়ে সংবিধান সংস্কার অসম্ভব বলছেন কিছু দল ও বিশেষজ্ঞরা। বারবার বলার পরও অগ্নি নিরাপত্তা সহ শাহজালালের কার্গো ভিলেজের সমস্যা নিয়ে উদাসীন ছিল বিমান, অভিযোগ ব্যবসায়ীদের। 3 দাবিতে মুখে কালো কাপড় বেঁধে এমপি ও শিক্ষকদের আজ শাহবাগে বিক্ষোভ, জেলা উপজেলায় অবস্থান কর্মসূচি। এবং পাবনার সরকারি কোয়ার্টারের দরজা জানালা খুলে নেওয়ার অভিযোগ গণপূর্তের প্রকৌশলের বিরুদ্ধে, অসাধু কর্মকর্তাদের যোগসাজশ। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট লাগবে, এ বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হলেও গণভোটের জন্য বিশেষ আদেশ জারি করবেন কে, রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা? এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর এখনো ঐক্যমত্য হয়নি। বিশেষজ্ঞরা মনে করেন অধ্যাদেশ দিয়ে সংবিধান সংস্কার করা সম্ভব নয়। এছাড়া বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কারের জন্য রাষ্ট্রপতি কোন বিশেষ আদেশ জারি করতে পারেন না। গণঅভ্যুত্থানের প্রতীক এবং জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বৈধতায় বিশেষ আদেশ জারির ক্ষমতা রাখেন ডক্টর ইউনূস। বিস্তারিত হাসিব বিল্লাহর প্রতিবেদনে। দাঁড়িয়ে থাকা বাংলাদেশের জন্য গণঅভ্যুত্থানের 14.5 মাস পর শুক্রবার রাষ্ট্র সংস্কার দলিলে সই করেন দেশের নানান ধারার রাজনৈতিক দলের প্রতিনিধি। স্বাধীনতার পর এক নতুন অধ্যায়ের সাক্ষী হয় বাংলাদেশ। বৃষ্টিস্নাত বিকেলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার এই অঙ্গীকার জাতির সামনে তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আমরা কিভাবে ঐক্যমত্যে এসেছি। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু গণভোটের আইনি ভিত্তি, সময় ও প্রশ্ন ইস্যুতে দলগুলোর ঐকমত্য হয়নি। তাই সই করেনি গণঅভ্যুত্থানের নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি। তাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের জন্য একটি বিশেষ আদেশ জারি করবেন অন্তর্বর্তী সরকার প্রধান। কিন্তু বিএনপি সহ বেশ কিছু দল মনে করে এর জন্য একটি অধ্যাদেশ হতে পারে, যা জারি করবেন রাষ্ট্রপতি। সনদ বাস্তবায়ন নিয়ে গত 2 মাসের প্রচেষ্টার পরেও এই বিতর্কের সুরাহা হয়নি। এখন যে রাষ্ট্রপতির বদলে যে প্রধান উপদেষ্টা কোনো আইন স্বাক্ষর করবে, সেটার তো কোনো পদ্ধতি নাই। কারণ তাইলে পুরো এই সংবিধানকে স্থগিত করতে হবে। পুরো সংবিধানকে স্থগিত করে এখনকার যে প্রধান উপদেষ্টা, তাকে আরেকটা কোনো কারো কাছে শপথ নিতে হবে। পরের জনপ্রতিনিধিরা তাদের গাঠনিক ক্ষমতা সহ যখন সংবিধানের সংস্কার আনবেন, সেই সংস্কারের পরে যে নতুন সংবিধানের কাঠামোটা দাঁড়াবে, যে রূপটা দাঁড়াবে, যে চেহারাটা দাঁড়াবে, সেটা অনুযায়ী সেটাকে ডিফেন্ড করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা আছেন, সাংবিধানিকভাবে যারা শপথবদ্ধ, তাদেরকে নতুন করে শপথ দিতে হবে। এটা আপনারা যেটা বলছেন যে প্রোক্লামেশন জারির মাধ্যমে এখনই দিতে হবে কিনা, এটি আসলে এখন দিতে হবে না। রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করে জুলাই সনদ বাস্তবায়ন একটি আইন হলেও এর চরিত্র হবে অধ্যাদেশ, যা পাশ হবে পরবর্তী সংসদের সংবিধান সংস্কার সভায়। উপদেষ্টা পরিষদ আইন উপদেষ্টার আইন বানায়, কিন্তু আইনটা প্রচারিত হয় রাষ্ট্রপতির নামে। জাতীয় সনদ যেটা হয়েছে, এই জাতীয় সনদ বাস্তবায়ন আইন করলো। আপনার কি গণভোট করতে হবে, গণভোট আইন করলো। তাহলে এই আইনগুলির ক্যারেক্টার হবে অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্সগুলি পরবর্তী পার্লামেন্ট যখন আসবে, তারা যখন রেটিফাই করবে, তখন এটা আইনের মর্যাদা লাভ করবে। আর যদি রেটিফাই না করে, এটা আবার অবৈধ হয়ে যাবে। 93 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে গেলে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন, কিন্তু এতগুলো সংস্কারের কারণে সংবিধানের মৌলিক কাঠামোতে ব্যাপক রদবদল হবে। সংবিধানের আমূল সংস্কারের জন্য অধ্যাদেশ কার্যকর নয় বলে মনে করে এনসিপি। বাংলাদেশে এখনকার যে আইনি কাঠামো, সেখানে গণভোট হতে পারে আরপি অনুযায়ী, আরেকটি হতে পারে গণভোট একটি আইন আছে সেটি অনুযায়ী। সে দুটিই কিন্তু বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান তার কাঠামোতে, এবং সেখানে সংবিধান সংস্কারের কোনো বিষয়ে গণভোট আনা যাবে এরকম কোনো বিধান নেই। অর্থাৎ আপনাকে একটি নতুন প্রক্রিয়ায় যেতেই হবে। এই নতুন প্রক্রিয়া যেতে হলে আপনাকে এক ধরনের অথরিটি লাগবে। সেই অথরিটি আসলে রাষ্ট্রপতির নাই, কারণ রাষ্ট্রপতি পুরনো যে কাঠামো, সাংবিধানিক কাঠামো, সেটিকে প্রতিনিধিত্ব করছেন। গণ অভ্যুত্থানের সিম্বল হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে জনগণ তাদের অভিব্যক্তি হিসাবে, অভিব্যক্তির প্রকাশ রূপে তাকে কিন্তু ক্ষমতায় বসানো হয়েছে। অর্থাৎ এই অথরিটি শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংস্কারের জন্য রাষ্ট্রপতি কোনো বিশেষ আদেশ জারি করতে পারেন না বলে মনে করেন ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ টিমের এই সদস্য। আমাদের তো কোনো নির্বাচন হয়নি, আমাদের সরকার পালিয়ে গেছে, একটা শূন্যতা তৈরি হয়েছে, এবং
এই যে একটা বিপ্লবের মাধ্যমে একটা সরকার পালিয়ে গেল, সেই সব শক্তিগুলো তখন তারা স্বতঃস্ফূর্তভাবে ওনাকে মনোনীত করেছেন যে আপনি আমাদের দেশের দায়িত্ব গ্রহণ করুন, এবং সেইখান থেকেই ওনার সাংবিধানিকতা, ওনার বৈধতা তৈরি হয়েছে। কাজেই সেই শক্তি, সেই জনগণের আকাঙ্ক্ষাকে কিন্তু প্রফেসর ইউনূস ধারণ করেন, সেই আকাঙ্ক্ষাকে রাষ্ট্রপতি ধারণ করেন না। এবং এখানে আমরা যেই আদেশের কথাই বলি, এটা রাষ্ট্রপতি দিন বা প্রফেসর মোহাম্মদ ইউনূস দিন, এটা কিন্তু লিখিত সংবিধানের বাইরে থেকে হবে। আগামী ৩০ অক্টোবর শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ। এর আগেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত মতামত সরকারকে জানাতে চায় ঐকমত্য কমিশন। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করেছে। HRW ছাড়াও ওই 6 সংস্থার তালিকায় আছে কমিটি প্রোটেক্ট জার্নালিস্ট, সিপিজে দক্ষিণ আফ্রিকার সিভিকাস, রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করা থাইল্যান্ড ভিত্তিক সংগঠন ফোর্টিফাই রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট। চিঠিতে জুলাই অভ্যুত্থান ও গেল 15 বছরের সংগঠিত গুরুতর নিপীড়নে দায়ীদের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা, র্যাব বিলুপ্ত করা, গুমকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অপরাধ হিসেবে স্বীকৃতি দেয়া এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশ 2025-এর মতো বিতর্কিত আইন বাতিল বা সংশোধনের দাবি জানানো হয়েছে। এছাড়া আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান সহ রোহিঙ্গা শরণার্থীদের জোরপূর্বক প্রত্যাবাসন ও তাদের ওপর আরোপিত বিধিনিষেধ কমানোর প্রস্তাব দেওয়া হয় চিঠিতে। অগ্নিকাণ্ডের 3 দিন পার হলেও এখনও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ক্ষয়ক্ষতির সঠিক হিসাব মেলেনি। ব্যবসায়ীদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। এদিকে খাত সংশ্লিষ্ট সকলেই বলছেন এত বড় দুর্ঘটনার দায় এড়াতে পারে না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিংবা কাস্টম হাউস কেবি। বিস্তারিত তানজিলা খান মিমের প্রতিবেদনে। 24-এর গণ অভ্যুত্থানের পর ভারতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ঢাকা থেকে আকাশপথে পণ্য পরিবহনের চাপ বেড়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই বেশিরভাগ কার্গো পরিবহন কার্যক্রম চলে। ঢাকায় 35টি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে, এর বেশিরভাগই বেলি কার্গো সুবিধা দেয়। এর বাইরে এমিরেটস, কাতার, টার্কিস, সাউদিয়া সহ বেশ কয়েকটি এয়ারলাইন্স কার্গো পরিবহন করে। ঢাকা থেকে বছরে 2,10,000 টন পণ্য রফতানি হয়। বলা হচ্ছে প্রতিদিন 200 থেকে 250 কারখানার পণ্য আকাশপথে রপ্তানি হয়। ওষুধ শিল্পের কাঁচামাল, কম ওজনের বিভিন্ন মেশিনপত্র, তৈরি পোশাক, আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মালামাল ও ই-কমার্স উদ্যোক্তাদের পণ্য পরিবহন হয় এই পথে। বিমানবন্দরে শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যেখানে এই আমদানি রপ্তানিকৃত পণ্য রাখা হয়, শনিবার সেই কার্গো ভিলেজ পুড়ে ছাই। সেই আগুন নাড়িয়ে তুলেছে সংশ্লিষ্ট খাতের সকলকে। প্রশ্ন উঠছে কেপিআই এলাকায় নিরাপত্তা ও অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে। এত দ্রুততম সময়ে আগুনটা এইভাবে ব্যাপ্তি লাভ করলো কেন, বা ফায়ার সার্ভিসের তাদের যে নিজস্ব ফায়ার ফাইটিং টিম তারা কি করলো, তারা কেন শুরুতেই এটা কন্ট্রোলে নিল। এখন কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই আগুন যে কতটা অনিরাপদ বাংলাদেশের অর্থনীতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে। বহুদিন ধরে ব্যবসায়ীদের কার্গো সম্পর্কিত বিভিন্ন অভিযোগ আমলে নেওয়া হয়নি। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হবে এয়ারলাইন্স এবং ব্যবসায়ী দুই পক্ষই। কারণ এখন ইম্পোর্ট কার্গো আসলে সেগুলো রাখার কোনো ব্যবস্থাপনা নাই, যার জন্য ইম্পোর্ট কার্গো আনার ব্যাপারে একটা অলিখিত নিষেধাজ্ঞা এয়ারলাইনগুলোকে দেওয়া হয়েছে আর কি। এতে করে হবে কি, মানে এয়ারলাইনগুলো লুজার হবে, যাদের এই মালামাল পড়ে গেছে তাদেরকে তো এই মালামাল আবার নতুন করে আনতে হবে। যদি এখন মাল আনতে না পারে, ইম্পোর্ট না হয়, তাহলে তো তারাও ক্ষতিগ্রস্ত হবে। 12 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করে শতভাগ নাম্বার দিয়েছিল যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট। আর তার 6 দিনের মাথাতেই এই কার্গো ভিলেজেই হয় ভয়াবহ অগ্নিকাণ্ড।
যে আগুন নিয়ন্ত্রণে আনতেই ফায়ার সার্ভিসের সময় লেগেছে 7 ঘন্টা এবং আগুন পুরোপুরি নেভাতে সময় লেগেছে 24 ঘন্টারও বেশি। ফায়ার সার্ভিস বলছে আগুন নিয়ন্ত্রণে আনতে এত সময় লাগতো না যদি এখানে থাকতো নিজস্ব কোনো ডিটেকশন বা প্রোটেকশন সিস্টেম। এখন জনমনে প্রশ্ন উঠছে তাই, যদি সত্যি সত্যি এখানে কোনো ডিটেকশন বা প্রোটেকশন সিস্টেম না থেকে থাকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, তাহলে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট কিসের ভিত্তিতে নিশ্চয়তা দিয়েছিল বা শতভাগ নিশ্চিত করেছিল এখানের নিরাপত্তা ব্যবস্থা? শুধু কি কার্গো ভিলেজ, আপনি আমাদের এয়ারপোর্ট যেটা রয়েছে প্যাসেঞ্জার এয়ারপোর্ট, আল্লাহ তো বাঁচিয়েছে যে এই অগ্নিকাণ্ড যদি আপনার এয়ারপোর্টে লাগতো তাহলে তো আপনি শত শত লোক মারা যেত ওখানে। শুনতে অবাক লাগে যে এখানে কোনো ফায়ার ইকুইপমেন্টস বা আপনার স্প্রিংকলার, হাইড্রেন্ট বা আপনার ডিটেকশন নাই। আপাতত ম্যানুয়ালি পণ্য আমদানির কাজ চললেও এই কার্গো ভিলেজের বিকল্প কি হবে তা নিয়ে অগ্নিকাণ্ডের 3 দিন পেরিয়ে গেলেও আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। নতুন যে ভবনটা আছে ওখানে হয়তো আমাদেরকে ইম্পোর্টের কাজটা ওখান থেকে করতে পারে আর কি, করার পারমিশন দিতে পারে সিভিল এভিয়েশন। এখানে স্থান যে পর্যাপ্ত ছিল না। 2015 সালে ইমিগ্রেশন পুলিশ অফিসে আগুন, 2016 সালে টেক অফের আগে রিজেন্ট এয়ারওয়েজের বিমানে আগুন, 2017 সালে টার্মিনালে আগুন, 2022 সালে তৃতীয় টার্মিনালের কাছে তেল ট্যাঙ্কার লরিতে আগুন, সর্বশেষ 2025-এ এই ভয়াবহ অগ্নিকাণ্ড। দুর্ঘটনাবশত, উদ্দেশ্য প্রণোদিত নাকি কোনো বাহিনীর গাফিলতে? উত্তর হয়তো মিলবে তদন্ত কমিটির রিপোর্টেই। তবে ইন্স্যুরেন্স থাকলে ক্ষতিপূরণ পাবার সুযোগ থাকলেও বহু ক্ষুদ্র উদ্যোক্তারা কিভাবে ঘুরে দাঁড়াবে সেই নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তানজিলা খান মিম, এখন, ঢাকা। সরকারের পক্ষ থেকে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপনের ঘোষণা না আসায় 3 দফা দাবিতে আজ দুপুর 12টায় মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান করবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সেই সাথে সারা দেশের সব জেলা উপজেলায় সকাল 11টা থেকে 12টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। 20% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দাবিতে টানা 10 দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা, আর 3 দিন ধরে করছেন অনশন। পাশাপাশি সারা দেশে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ দান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি 9ম দিনে গড়িয়েছে। তারা জানান, দাবি না মানা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। শিক্ষকদের দাবির মুখে 5% বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার, কিন্তু সরকারের এই ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলনে অনড় শিক্ষকরা। পাবনায় গণপূর্তের সরকারি কোয়ার্টারের দরজা, জানালা ও অন্যান্য সামগ্রী খুলে নেয়ার অভিযোগ উঠেছে উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাসের বিরুদ্ধে। বদলিজনিত কারণেই এমনটি করেছেন তিনি। এ ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি জেলা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। দেখে মনে হবে পরিত্যক্ত কোনো ভবন, নেই দরজা জানালা কিংবা আসবাবপত্র। এই ভবনটিতেই বাস করতেন গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাস। সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে ভবনটির দরজা জানালা খুলে নেওয়ায় ভবনের এমন ভুতুড়ে পরিবেশ। 6 মাস আগে গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাসকে পাবনা থেকে বদলি করা হয় রাঙামাটিতে। এতে সরকারি আবাসিক কোয়ার্টার থেকে দরজা জানালা ও বিভিন্ন সরঞ্জামাদি খুলে নিয়ে যায় সে। এ ঘটনার প্রকাশের পর জেলা জুড়ে বইছে সমালোচনার ঝড়। দরজা জানালা খুলে নেওয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত ইব্রাহিম বিশ্বাস। শুধু তাই নয়, প্রভাব খাটিয়ে ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ওনার বদলি হয়েছে মনে হয় 4-5 মাস এরকম মনে হয়।
উনি পরে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছিল, তারা কোনো কিছু না দেওয়ার কারণে উনি নিয়ে হয়তো চলে গেছে। সরকারি কোনো কোয়ার্টার বা স্থাপনা তৈরি করা যায়, নির্মাণ করা যায়, কিন্তু যাওয়ার সময় বা কোনো কারণে এটা খোলা সম্পূর্ণ আইন বিরোধীদের কাজ, এবং এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। সরকারি বাসায় বা অফিসে যে সমস্ত সামগ্রী লাগানো হয় সেটা সে খুলে নিয়ে যেতে পারে না, এবং আমাদের দেশে এগুলো দেখার কেউ নাই, এর কোনো বিচারও হয় না, এর কোনো শাস্তিও হয় না। অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকার জানান পাবনা গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে অফিস ত্যাগ করছে উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান। আর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও দ্রুত সময়ের মধ্যে দরজা জানালা ঠিক করার কথা জানান। কি হয়েছে ঘটনার আগে জানিনি। হ্যাঁ, না তো জানেন না, এখন জানলেন যেহেতু একটু খোঁজ নিতে জানেনি। গণপূর্ত অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এই অধিদপ্তরের বিরুদ্ধে। মাসুদ রানা, এখন, পাবনা। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে থাকে উৎসবের আমেজ, করা হয় আলোকসজ্জা। আনন্দ উচ্ছ্বাসে ভরে ওঠে মন্দির ও পূজা মণ্ডপগুলো। সাধারণত দিনের বেলা অন্যান্য দেবদেবীর পূজা হলেও শ্যামা পূজা অর্থাৎ কালী পূজা হয় গভীর রাতে। বিস্তারিত প্রতিবেদনে। অন্ধকার দূর করে সত্য, শুভ ও কল্যাণ কামনায় ভক্তদের আহ্বানে মেতে উঠেছে রাজধানীর মন্দিরগুলো। বাঙালি হিন্দুদের বৃহত্তম বড় উৎসব দীপাবলি ও কালী পূজা, যাকে শ্যামা পূজাও বলা হয়ে থাকে, যার মূল আনুষ্ঠানিকতা শুরু হয় রাত 12টার পর। এ রাতেই অনুষ্ঠিত হয় তন্ত্রমতের শক্তির আরাধনা, সঙ্গে থাকে অঞ্জলি প্রদান, আরতি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোয় উদ্ভাসিত দীপাবলি। ধর্মশাস্ত্র মতে দেবী দুর্গা অন্নদাত্রী ও উর্বরা শক্তির প্রতীক, আর দেবী কালী ধ্বংস ও পুনর্জাগরণের শক্তির প্রতিচ্ছবি। ভক্তদের আশা ধরনের সব অশুভ শক্তির পরাজয়। স্বামীর জন্য, সন্তানের জন্য মানে মনস্কামনা করতেছি মায়ের কাছে, যাতে মা সবাইকে ভালো রাখে, স্বামী সন্তানকে ভালো রাখে, এটাই চাচ্ছি। আর মা যেন সবার মঙ্গল করে, সবাইকে অনেক খুশি রাখে। অনেকেই আবার মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দেন নদী বা পুকুরে। ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চাকে নিয়ে আমরা ঘুরতে এসেছি, আর মায়ের কাছে চেয়েছি যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর আমাদের দেশটা যেন আগের মতো আবার সুস্থ হয়ে ওঠে। বলা হয় কালী দেবী দুর্গার ললাট থেকে উদ্ভূত, যিনি ক্রোধ ও শক্তির রূপে অশুভ শক্তি দমন করেন। হিন্দু শাস্ত্রে দেবী কালীর 11টি রূপের বর্ণনা পাওয়া যায়, প্রতিটি রূপে রয়েছে আলাদা মাহাত্ম্য। আফসানা আক্তার, এখন, ঢাকা। জামালপুরের রোপা আমন ধান খেতে রোগ বালাইয়ের আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। আবহাওয়া পরিবর্তনের কারণে ধান গাছের পাতা খেয়ে ফেলছে পোকা, পাশাপাশি মাজরা পোকা ও খোল পচা রোগ দেখা দিয়েছে জমিতে। এদিকে কীটনাশকের অতিরিক্ত দাম ও ফলন বিপর্যয়ের দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। জুয়েল রানার তথ্য ও ছবিতে প্রতিবেদন। জামালপুর সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়েছে আমন ধান। তবে ধান গাছের সবুজ পাতা ক্রমশ রং হারিয়ে পরিণত হচ্ছে ফ্যাকাশে ও শুকনো পাতায়। সদর উপজেলার কোটামণি গ্রামের কৃষক শাহিনুর ইসলাম চলতি আমন মৌসুমে 4 একর জমিতে রোপা আমন ধান চাষ করেছেন তিনি। তবে বৈরী আবহাওয়ায় ধান খেতে বেড়েছে রোগবালাই, বাড়তি আতঙ্ক বাড়িয়েছে ইঁদুরের উৎপাতও। যে কীটনাশকগুলো আমরা হয় সকালে একটু আবহাওয়া ভালো থাকলে দেই, দুপুরে বৃষ্টি হয়ে যায়, তারপরে রোগগুলো আমরা প্রতিকার পাচ্ছি না। উপজেলার বেশিরভাগ আমন ধান ক্ষেতের এমন অবস্থা, কীটনাশক প্রয়োগ করেও মিলছে না কোনো প্রতিকার। কৃষকরা বলছেন আবহাওয়া পরিবর্তনের কারণেই ধান গাছের পাতা খেয়ে ফেলছে পোকা, পাশাপাশি মাজরা পোকা ও খোল পচা রোগ দেখা দিয়েছে জমিতে। একদিকে কীটনাশকের অতিরিক্ত দাম, অন্যদিকে ধানের ফলন বিপর্যয়ের দুশ্চিন্তায় কৃষকরা। এই বৃষ্টি আবার এই উঠে বৃষ্টি বীজ দিয়ে নেমে থাকে, আবার দেই, এসে কোনো কাম হইতেছে না। পাতাও সাদা হইতে আছে আর পাতা খালি মোড়াইতে আছে,
আর এই গাছ মরে গেছে গা বিএসটা মানে 2-1 বছর ধরে বিএস কোনো দেই না আর যে পরামর্শ নিমু হেগুর কাছে নেয় বিএসটা আমরা দেই না এখন এই বিষয়ে কোনো কামই করতেছে না 5-6 ভাগের বীজ দেওয়া শেষ হয়ে গেছে। তবে কৃষি বিভাগ বলছে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়ার পাশাপাশি জলবায়ু সহনশীল জাতের চারা রোপণে তাদেরকে সহায়তা করা হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান আছে তারা কিন্তু নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আমাদের সময়ের সাথে সময় উপযোগী আবহাওয়ার সাথে উপযোগী যে বিভিন্ন ধরনের জাতগুলো আছে ফসলের সেগুলো যাতে আমরা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। চলতি আমন মৌসুমে জেলায় 1,19,650 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। গেল বছর চাষ হয়েছিল 1,14,060 হেক্টর জমিতে। এখন জামালপুর। বোতলের মাধ্যমে পরিমিত পুষ্টি উপাদান সরবরাহ ও সফটওয়্যারের মাধ্যমে গাছের খাদ্য নিয়ন্ত্রণ করে এসেছে সফলতা। পুষ্টি ও খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাভাবিকের তুলনায় মিলছে কয়েক গুণ বেশি ফলন। আবার চাইলে পেছানো যায় ফল ও ফলনের সময়। বছর 2-1 আগে নারায়ণগঞ্জের তরুণ উদ্ভাবকের আবিষ্কার স্থানীয়ভাবে সাড়া ফেললেও অর্থের অভাবে গবেষণা এগিয়ে নিতে পারছেন না। সহায়তা বা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের কৃষিখাত আধুনিকায়নে অবদান রাখতে চান তরুণ উদ্ভাবক আমিনুল। বিস্তারিত প্রতিবেদনে। পরিত্যক্ত প্লাস্টিকের বোতল আর নিজের তৈরি সফটওয়্যারের সমন্বয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে গাছের খাবার ও পুষ্টি উপাদান সরবরাহ করে সফল নারায়ণগঞ্জের তরুণ উদ্ভাবক আমিনুল ইসলাম। এ পদ্ধতিতে গাছে পরিমিত পুষ্টি উপাদান সরবরাহ ও খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে এসেছে সফলতা। আমিনুলের উদ্ভাবিত এ পদ্ধতি ব্যবহার করে একটি গাছে সাধারণত যে পরিমাণ ফল পাওয়া যায় তার তুলনায় কয়েক গুণ বেশি ফুল ও ফল মিলছে। আবার চাইলে খাবার ও পুষ্টি নিয়ন্ত্রণের মাধ্যমে পেছানো যায় ফলনের সময়, যে পদ্ধতি মোবাইলের মাধ্যমে যে কোনো স্থান থেকেই নিয়ন্ত্রণ করা সম্ভব। সফটওয়্যার থেকে সিগন্যাল দিলে সে ওই যে রাউটারে পায়, রাউটার থেকে সে আমি যেই ডিভাইসটা উদ্ভাবন করছি ওই ডিভাইসটা সে এটা ক্যাচ করে সিগন্যালটা, তারপরে কতটুকু ওয়াটার গাছে দিতে হবে এই জায়গা থেকে আপনি 1 থেকে যদি 70 পর্যন্ত গণেন তাহলে পুরো আপনি 100% মানে এই জায়গার মধ্যে আপনি এনার্জি দিতে পারবেন। বছর 2-1 আগে এই পদ্ধতির উদ্ভাবন করে স্থানীয় পর্যায়ে বেশ সাড়া ফেলেন আমিনুল। তবে অনুবীক্ষণ যন্ত্রটি নষ্ট থাকায় ও ল্যাপটপও ঠিকঠাক কাজ না করায় ব্যাহত হচ্ছে উদ্ভাবনের কাজ। তাই সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গবেষণাকে এগিয়ে নিয়ে সারা দেশে ছড়িয়ে দিতে চান তার প্রযুক্তি। যে সরকার যদি আমাকে আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে গবেষণার জন্য, যে গবেষণার ল্যাপটপে মানে সকল ডকুমেন্ট থাকে, বিভিন্ন গবেষণার সকল কিছু রাখা হয়, এটা নষ্ট হয়ে গেছে। এখন সরকার যদি আমাকে আর্থিক সহযোগিতা করে ল্যাপটপটা যদি সরকারের প্রদান করে আর যে গবেষণার জন্য যে ইনস্ট্রুমেন্ট দরকার সেই ইনস্ট্রুমেন্ট যদি সরকার ব্যবস্থা করে দেয় তাহলে আমার গবেষণা আর অনেক কিছু আবিষ্কার করা সম্ভব। স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে কৃষি বিষয়ক বিভিন্ন উদ্ভাবন নিয়ে কাজ করছেন আমিনুল। পৃষ্ঠপোষকতা পেলে তার উদ্ভাবন থেকে অনেকেই উপকৃত হবে। 3-4 বছর যাবৎ এই কাজ করতেছে, মানে গাছ লাগায়, যেমন যে পানি দিয়ে, যেমন যে মানে সেবা শুশ্রূষা করে। ভাই এই সাহেব পাড়ার অনেকদিন ধরে এই কাজটা করতেছে, মানে গাছ নিয়ে গবেষণা করতেছে, এমনকি আমরা অনেক বছর এখানে দেখতেছি, আমরা দেখে আসতেছি। আমরা চাই যে আর এই গবেষণাটা সাকসেসফুল হোক, সরকার কিছু হেল্প করুক। কৃষি বিভাগ বলছে এ পদ্ধতির ব্যবহার করে স্বাভাবিকের তুলনায় বেশি ফলন ফলানো সম্ভব। এছাড়া সহজ এ প্রযুক্তি যে কেউ ব্যবহার করতে পারবে এবং খরচের দিক থেকেও বেশ সাশ্রয়ী। বেশি খরচ না, 1500 টাকা খরচ করে যদি সে প্রতিটা গাছে প্লাস্টিকের পাইপ যদি সেট আপ দিয়ে দেয় তাহলে যেখানেই থাকুক, সে বিদেশে থাকলে দেশে থাকলে সে সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে সে মোবাইলে অন ওপেন করবে এবং টাইমার দেওয়া থাকে, ওখানে পানি যাবে, যার কারণে গাছে কিন্তু সঠিকভাবে খাদ্য পানি সবই পাবে। এটা একদিক দিয়ে হবে কি তার সময়ের সাশ্রয় থাকবে এবং গাছগুলো ভালো থাকবে। গাছের যত্নে সফটওয়্যারের ব্যবহারের মাধ্যমে তরুণ এ উদ্ভাবকের হাত ধরেই বাংলাদেশের কৃষিতে হতে পারে নতুন বিপ্লব। এখন নারায়ণগঞ্জ। বাদাম চাষ ঘিরে উত্তরের জেলা পঞ্চগড়ে গড়ে উঠেছে বৃহৎ বাদাম শিল্প, গড়ে উঠেছে এক স্বনির্ভর অর্থনীতি। বাদামের খোসা ছাড়িয়ে দানা পাঠানো হচ্ছে দেশে বিদেশে। এই শিল্পে কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রত্যন্ত এলাকার বিপুল সংখ্যক নারীদের।
বাদাম শিল্প ঘিরে বছরে অন্তত 500 কোটি টাকার বাজার তৈরি হয়েছে। বিস্তারিত লুৎফর রহমানের প্রতিবেদনে। অত্যাধুনিক মেশিনে ছাড়ানো হচ্ছে বাদামের খোসা, তারপর ভালো দানা বাছাই করে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, এমনকি রপ্তানিও হচ্ছে। উত্তরা জেলা পঞ্চগড়ে বাদাম চাষ ও বিপণন ঘিরে গড়ে উঠেছে অন্তত অর্ধশত বাদাম প্রক্রিয়াজাত কারখানা। জেলার লক্ষ্মীরহাট, শান্তিরহাট, মারিয়া সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে এসব কারখানা। বাজারে কৃষকদের কাছে বাদাম কিনে কারখানায় খোসা ছাড়িয়ে দানা বের করা হয়, তারপর বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই করে তা বাজারজাত করা হয়। অলিম্পিক, আবুল খায়ের, স্কোয়ার, তারপর বরিশাল অমৃত, এইসব কোম্পানিতে আমাদের দানা যায়। বিভিন্ন কৃষকের কাছ থেকে খরিদ করে আবার আমরা এগুলো প্রসেসিং করে আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন লোকের কাছে বিক্রি করি। বাদামগুলো মনে করেন হাট থেকে কিনা হয়, কৃষকের বাড়ি থেকেও কিনা হয়, মেলে আনা হয়, ভাঙানো হয়, দানা প্রসেসিং চলে। বাদামের এসব কারখানা ঘিরে চাঙ্গা হচ্ছে স্থানীয় অর্থনীতি, যেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রত্যন্ত এলাকার হাজারেরও বেশি মানুষের, যাদের সিংহভাগই নারী। সকাল থেকে বিকেল পর্যন্ত বাদামের দানা বাছাইয়ের পাশাপাশি বিভিন্ন কাজ করছেন তারা। এখানে মিল কারখানা দেওয়ার পরে আমরা গরিব মানুষগুলা অনেক সুন্দরভাবে চলতে পারতেছি। আমরা এখানে 60-65 জন মহিলা কাজ করি। আমরা হচ্ছে এখান থেকে পচাও আছি। 3 বছর হয়ে গেল আমার এখানে কাজ করতে করতে, তা ভালোই চলেছি। কোনো কাজ ছিল না, আমরা সবাই ঘরে বসে থাকতাম, তাতে করে আমাদের ছেলে মেয়ের লেখাপড়ার অসুবিধা হতো, সংসারে কোনো আয় উন্নতি করতে পারতাম না। বাদামের মিল হইয়া আমরা বাদামের মিলে কাজ করিয়া সংসার চালাইতে পারি, অভাব হয় না। বাদাম ভাঙে দানা বানাই, দানা থেকে আমরা নেট করি, নেট থেকে পরিষ্কার করে সবকিছুই একবারে ফ্রেশ করে তারপরে নোট করা হয়। ব্যবসায়ীরা জানান, পঞ্চগড়ে উৎপাদিত বাদাম মানে ও আকারে ভালো হয়, সারা দেশে চাহিদা রয়েছে। বাজারে বর্তমানে বাদাম বিক্রি হচ্ছে 3800 থেকে 4000 টাকা মন। এরপর খোসা ছাড়িয়ে প্রতিমন থেকে বাদামের দানা পাওয়া যায় 25 থেকে 28 কেজি। বাদাম কৃষিপণ্য যারা আমরা বাদাম ব্যবসা করি, সেই ক্ষেত্রে যদি ইন্টারেস্টগুলো কমায় দেয় আমাদের জন্য আরও লাভবান হব এবং কৃষকরাও লাভবান হবে। আমরা বিভিন্ন কোম্পানির সাপ্লাইয়ার হিসেবে আমরা কাজ করি এবং আমাদের বিদেশেও চাহিদা রয়েছে। বাদাম শিল্পকে ঘিরে গড়ে উঠেছে বাদামের খোসা ছাড়ানোর মেশিন তৈরির ওয়ার্কশপও। এত পরিমাণ আমাদের মেশিনের চাহিদা, তাই আমরা রাত দিন 24 ঘন্টা এই মেশিনগুলো বানাচ্ছি এবং এইগুলো আমাদের বিভিন্ন এলাকা থেকেও অর্ডার আসে, আর আমরা এগুলো বিভিন্ন জায়গায় তৈরি করে দিই। পঞ্চগড়ে চলতি মৌসুমে ৯,৯৯০ হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে, যার মধ্যে সিংহভাগ হয়েছে বোদা ও দেবীগঞ্জ উপজেলায়। বাদাম শিল্পে বছরে অন্তত 500 কোটি টাকার বাজার তৈরি হয়েছে বলে দাবি কৃষি বিভাগের। বাদাম যে আবাদটা এবং এটি প্রায় আমাদের 500 কোটি টাকার একটা বাজার সৃষ্টি করছে এবং নারীদের যে কর্মসংস্থান, সে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এবং এটি ঘিরে যে শিল্প কারখানা গড়ে উঠেছে, ভবিষ্যতে এটি আরও প্রসার পাবে। নারীর হাতে কর্মসংস্থান, কৃষকের ঘরে অর্থ, সব মিলিয়ে পঞ্চগড়ের বাদাম এখন কেবল ফসল নয়, দারুণ এক সম্ভাবনার নাম। হাঁটিহাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছে পঞ্চগড়ের এই বাদাম শিল্প। বাদাম প্রক্রিয়াজাত কারখানাগুলোতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রত্যন্ত এলাকার বিরাট অঙ্কের নারীদের। সরকারি পৃষ্ঠপোষকতা আর সহজ শর্তে ঋণ সুবিধা পেলে উত্তরের কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে এই বাদাম শিল্প, এমনটাই মনে করছেন কৃষকরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। যশোরের বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম জাতের সবজি, তবে এসব সবজির বেশিরভাগেরই দাম অনেক চড়া। এ নিয়ে আরও জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে এবং কবে নাগাদ সবজির এই দাম কমতে পারে জানাবেন। সারা দেশে যে সবজি সরবরাহ করা হয় তার সিংহভাগ কিন্তু যশোর থেকে সব সরবরাহ করা হয়। এই কারণে যশোরকে সবজির রাজধানী বলা হয়। সেই সবজির রাজধানীতে কিন্তু সবজির দাম চড়া রয়েছে, যদিও যে শীতকালীন আগাম জাতের যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে পাতাকপি, ফুলকপি, এগুলো উঠতে শুরু করেছে বাজারে এবং সেটির দামও চড়া। আমরা দেখছি যে পাতাকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকা এবং ফুলকপি বিক্রি হচ্ছে 100 টাকা, আর টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা, সিম বিক্রি হচ্ছে 160 টাকা। এভাবে যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু চড়া রয়েছে। বিশেষ করে মূলা বিক্রি হচ্ছে 30 টাকা, যে লাউ রয়েছে লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকা পর্যন্ত,
মান কচু বিক্রি হচ্ছে 60 টাকা, লাল শাক, সবুজ শাক এগুলো কিন্তু প্রতি আঁটি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। এই অবস্থায় আসলে যারা চাষি রয়েছেন তারা বলছেন যে শুরুতেই দাম তারা কিছুটা পাচ্ছেন, তবে বৃষ্টির কারণে কিছুটা যে চাষ সেটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সে কারণে যে বাজারের চাহিদার তুলনায় কম সরবরাহ রয়েছে, এ কারণে দামটি কিছুটা বেশি রয়েছে। যদিও ব্যবসায়ীরা বলছেন যে আর 1 মাস পরে সবজির দাম আরো অনেক কমে আসবে, কারণ শীতকালীন যে ভরা মৌসুম সেটি শুরু হবে আর কিছুদিন পরে, তখন সবজির দাম কিন্তু আরো কিছুটা কমবে, এমনটি জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তবে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে সবজির দাম এভাবে বৃদ্ধি পেলে তাদের সমস্যা হয় যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি অন্যতম সবজি, সেই সবজির দাম যদি বেশি থাকে তাহলে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এবং তাদের সমস্যা হয়। যদিও যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হতো তাহলে তো সবজির দামটি আরো কমতে পারতো। এই জন্য তারা বলেন যে নিয়মিত বাজার যদি মনিটরিং করতে সরকার তাহলে সবজির দামটি কিছুটা কমতো। যদিও খুচরা বাজার এবং পাইকারি বাজারের ভিতরে দামের পার্থক্য রয়েছে প্রতি কেজি সবজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত। এই অবস্থায় আসলে তারা বলছেন যে এই বাজার মনিটরিং ব্যবস্থা করতে। তো এই ছিল এখান থেকে সবজির বাজারের। যশোরের কাঁচা বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেও গত 1 বছরে 3000-এর বেশি বাংলাদেশি কর্মী গেছে রাশিয়াতে, যা বিগত 20 বছরের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে যুদ্ধের জেরে রাশিয়ার বিভিন্ন অর্থনৈতিক খাতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। ভারতের ওপর নির্ভরতা বাড়ালেও দেশটির বেশ কিছু খাতে নতুন কর্মী প্রেরণের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। নির্মাণ, কৃষি ও জাহাজ শিল্প সহ কয়েকটি খাতে দক্ষ শ্রমিক প্রেরণের এই সুযোগ নিতে পারে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। বিশ্বের সর্বোচ্চ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ রাশিয়ায় শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ কর্মী মিলে প্রায় 50,000-এর মতো বাংলাদেশি বসবাস করছেন। শিক্ষার্থী ও পারিবারিক ভিসা নিয়ে থাকা বাংলাদেশিরা সেখানে অপেক্ষাকৃত সহজ ও মানসম্মত জীবনযাপন করছেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে কেবল 1 বছরেই দেশটিতে গেছেন 3710 জন বাংলাদেশি, যা বিগত 20 বছরের মধ্যে সর্বোচ্চ। আর 2005 সাল থেকে চলতি বছরের 15 অক্টোবর পর্যন্ত রাশিয়ায় গেছেন 4783 জন। একই সময়ে ইউক্রেন গেছেন মাত্র 83 জন। 2022 সালে রাশিয়া ইউক্রেনে সেনা অভিযান শুরু করলে বড় সংঘাত তৈরি হয়। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার বিভিন্ন অর্থনৈতিক খাতে প্রকট হতে থাকে শ্রমিক সংকট। এই সংকট কাটাতে ভারতের উপর নির্ভরতা বাড়ালেও যুদ্ধ পরবর্তী রাশিয়ায় বিপুল সংখ্যক কর্মী প্রয়োজন পড়বে, বিশেষ করে নির্মাণ, কৃষি, প্রযুক্তি, জাহাজ শিল্প, সার্ভিস সেক্টর, ওয়েল্ডিং, ভারী শিল্প সহ দক্ষ ও অদক্ষ শ্রমিকের চাহিদা তৈরি হবে, যা বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। বর্তমানে শিক্ষার্থী ভিসা ছাড়াও কারখানা ও ভারী শিল্পে কাজ করতে প্রতি মাসেই বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক যাচ্ছে রাশিয়ায়। কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ না থাকায় নির্ধারিত প্রতিষ্ঠানেই কাজ করতে হয় তাদের। কাজের মান ও চুক্তির ধরন অনুযায়ী পান বেতন। আবার দেশটির নাগরিকত্ব ও এককালীন ভালো অর্থ পাবার লোভেও যুদ্ধেও যাচ্ছেন কেউ কেউ। রাশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা জানান, পুরো প্রক্রিয়াটি বেসরকারি পর্যায় থেকে হওয়ায় জবাবদিহিতা বা সরকারি হস্তক্ষেপের সুযোগ থাকে না। তবে রাশিয়া তাদের শ্রমিক চাহিদা পূরণের লক্ষ্যে ভারতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। 2030 সালের মধ্যে ভারত থেকে 31 লাখ দক্ষ কর্মী নেয়ার কথা রয়েছে তাদের। সেই চুক্তির আওতায় নির্মাণ ও বস্ত্র খাতে চলতি বছরেই ভারত থেকে প্রায় 10 লাখ কর্মী নেবে দেশটি। এছাড়া কর্মীদের মধ্যে যারা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত তাদের সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদেও নিয়োগ দেওয়া হবে। প্রবাসীরা জানান, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করা শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে অগ্রাধিকার দেয় রাশিয়া। অন্যদিকে মধ্য এশিয়া ও ল্যাটিনদের জন্য বড় কর্মক্ষেত্র রাশিয়া। চীন ও উত্তর কোরিয়ার লাখো কর্মী কাজ করেন সেখানে। ভারতীয়রাও ধীরে ধীরে নিজেদের সুযোগ তৈরি করে নিচ্ছে দেশটিতে। এই অবস্থায় সম্ভাবনা থাকলেও দক্ষতার প্রশ্নে কিছুটা পিছিয়ে বাংলাদেশ।
তাই নতুন শ্রমিকের জন্য কাজের সুযোগও সীমিত। তবুও রাশিয়া ইউক্রেন যুদ্ধে সৃষ্ট দেশটির শ্রমিক সংকটের এই সুযোগ কতটা কাজে লাগাতে পারবে বাংলাদেশ, সেটি এখন দেখার বিষয়। কামরুল হাসান জনি, এখন বিশ্ব। খরা অঞ্চলে খামার ঘরে তাক লাগিয়ে দিয়েছেন এক কৃষক দম্পতি। খামারের বর্জ্য দিয়েই উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ ও গ্যাস। দম্পতির প্রত্যাশা, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আগামী প্রজন্মকে আশার আলো দেখাবে তাদের এই মডেল। এদিকে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া কোপ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন তারা। এর আগেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সংস্থার স্বীকৃতি পেয়েছে খামারটি। অর্ণপ্রসাদের প্রতিবেদন। ইচ্ছে থাকলে উপায় হয়, বহুল প্রচলিত এই প্রবাদটির সঙ্গে পরিচিত কম বেশি সবাই। আর এটিকে সত্য প্রমাণ করলেন চিলির খরা কবলিত অঞ্চলের এক দম্পতি। ভালপারাইসো অঞ্চলের লস মোসেলে তাদের রয়েছে একটি স্বনির্ভর খামার। শুনতে অবাক লাগলেও এখানে বায়োডাইজেস্টার ব্যবহার করে ভেড়ার মলকে বায়োগ্যাসে রূপান্তর করা হয়। এই গ্যাস ব্যবহার করা হয় রান্নাঘরে। এছাড়া নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে খামারটির। প্রায় ৮ বছর ধরে নিজস্ব উৎপাদিত গ্যাস ও বিদ্যুতে চলছে এই খামারটি। খরা জর্জরিত অঞ্চলে টিকে থাকার লক্ষ্য নিয়ে উদ্যোগটি শুরু করেছিলেন মার্কো অ্যাসিটোনো ও ম্যাকারেনা ভালদেজ। বিদ্যুৎ ও গ্যাস উৎপাদনের পাশাপাশি পশুর মল ব্যবহার করে মাটির গুণাগুণও বাড়িয়েছেন এই দম্পতি। Nosotros ya llevamos 12 años sin una lluvia como corresponde. En el sector que estamos hoy día es el sector de los muelles. De alguna otra manera aprendimos a subsistir, a buscar nuevas alternativas. El cambio climático de alguna otra manera. La escasez hídrica es entregarles herramientas que les van a servir a ellos para poder enfrentar de buena situación y también poder enseñarle a otras personas, porque ese es el objetivo de nosotros. তাদের খামারের এই মডেল এরই মধ্যে অর্জন করেছে আন্তর্জাতিক স্বীকৃতি। 2022 সালে ইন্টার আমেরিকান ইনস্টিটিউট ফর কোঅপারেশন অন এগ্রিকালচার IICA তাদেরকে আমেরিকার গ্রামীণ নেতা হিসেবে মনোনীত করেছে। এছাড়া এবছর এল সালভাদরের রাষ্ট্রপতি নায়েব বুকেলের প্রশংসাও পেয়েছেন তারা। চলতি বছর নভেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ুর শীর্ষ কোপ সম্মেলনে নিজেদের উদ্ভাবনী মডেল উপস্থাপনের জন্য আমন্ত্রণ পেয়েছে এই দম্পতি। অর্ণপ্রসাদ, এখন বিশ্ব। রঙিন পাতায় ছেয়ে গেছে কানাডার বিভিন্ন শহর থেকে গ্রাম। গাছে গাছে যেন এক অদ্ভুত লাবণ্যের উপস্থিতি। শীত আসার আগের এই সময়টায় অপরূপ সৌন্দর্য বিমোহিত করে স্থানীয় তো বটেই, নানা দেশ থেকে আসা পর্যটকদেরও। কানাডা থেকে সৈয়দ ইফতেখার জানাবেন বিস্তারিত। চারিদিকে রঙিন আবহ, শিল্পীর কারুকার্যের রং যেন বাস্তবে পরতে পরতে। কানাডায় ম্যাপেল সহ বিভিন্ন গাছের পাতার রং পরিবর্তন ঘটে মূলত শরৎকালে, যখন পাতাগুলো সবুজ থেকে উজ্জ্বল লাল, কমলা কিংবা হলুদে পরিণত হয়। শীত আসার আগের এই রূপ অসাধারণ অনুভূতি জাগায়। কেবল কানাডাই নয়, পুরো আমেরিকা অঞ্চলেই এই সৌন্দর্যের দেখা মেলে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে। এখন চলছে ফল সিজন। এখানে ফল সিজন মানে উৎসবের আমেজ, শীতের আগমনী বার্তা। ফল মানে অনেক আনন্দ, ফল মানে কালারফুল। আমরা ফলটাকে অনেকেই অনেকভাবে এনজয় করে থাকি। কখনো কখনো চায়ে চুমুক দিতে দিতে ডেকে বসে ফল এনজয় করি, কখনো কখনো বারবিকিউ করতে করতে ফল এনজয় করি, কখনো কখনো ছুটির দিনে একটু লং ড্রাইভে চলে যাই, যেন দূরে কোথাও যদি আরও গাঢ় কালার হয়ে থাকে সেটা এনজয় করতে। আমরা ফল সবসময় খুব আনন্দে উচ্ছ্বাসে উপভোগ করে থাকি। আশা করি আপনারাও সবাই এরকমভাবে ফল এনজয় করেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডাতে বর্তমানে চলছে দ্য সিজন অফ অটম, বাংলায় যাকে আমরা বলি শরৎকাল। আমরা এখন ঋতুর পরিবর্তনের সাথে সাথে গাছের পাতায় দেখতে পাচ্ছি বিভিন্ন রং, যেমন হলদে, টিয়া, গাঢ় সবুজ, খয়েরি বা এমনকি লাল রঙের পাতাও আমরা দেখতে পাচ্ছি। একটু একটু শীত আসতে শুরু করেছে, এরপরে পাতা ঝরে যাবে এবং শীত চলে আসবে। শীতের জন্য আমরা একটু একটু করে তৈরি হচ্ছি। আদতে গ্রীষ্ম শেষে হালকা ঠান্ডা আবহাওয়ার কারণে গাছের ক্লোরোফিল উৎপাদন কমে যায়। এতে সবুজ সরে অন্যান্য রঙের আধিক্য দৃশ্যমান হয়। তখন প্রকৃতি এক মনোমুগ্ধকর রূপে সেজে ওঠে।
পরিসংখ্যান বলছে এপ্রিল থেকে অক্টোবর মাসে সবথেকে বেশি বিদেশি পর্যটক আসেন কানাডার প্রদেশগুলো ভ্রমণে। শরৎকালে এভাবেই পাতার রং পরিবর্তন হয়ে অপরূপ সৌন্দর্য ছড়ায়। পর্যটকরাও শীতের আগের এই সময়ে ঘুরতে যান কানাডার বিভিন্ন প্রান্তে। এই অর্থনীতির যে চাকা তাও আরও সচল হয় পর্যটকদের মাধ্যমে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো সহ বিভিন্ন অঞ্চল থেকে এই সময় পর্যটকরা সবথেকে বেশি আসেন। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। এবার খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। ম্যাচে জয় পেলে 19 মাস পর কোনো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। আর ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য সিরিজের সমতা ফেরানো। বিস্তারিত জুবায়ের আহমেদের প্রতিবেদনে। মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটার বোলারদের ব্যস্ততা, পাশেই বহুল চর্চিত কালো রঙের পিচ। উইন্ডিজ সিরিজ শুরুর আগেই আলোচনায় মিরপুরে ধীরগতির উইকেট। সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ দুই দলই ব্যস্ত পিচ কেন্দ্রিক পরিকল্পনা নিয়ে। দুই দলের অনুশীলনেই ব্যাটিং ছিল বাড়তি প্রাধান্য। শেরেবাংলা স্টেডিয়ামে আরও একটা স্পিন দ্বৈরথের জন্য চলছে অপেক্ষা। সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ জানালেন অনুশীলনের নানা দিক। মাঝের ওভারগুলোতে ব্যাটারদের রান তোলার প্রতি বাড়তি জোর দিতে অনুশীলনেও ছিল বৈচিত্র্য। We want to bring the net practice very close to the match environment because it's very important for the batsman to have that muscle memory to, we're going to play tomorrow, this is a surrounding, this is a middle pitch can be, so I want to play like that, I want to get singles like that. So the whole point is with Phil Simmons is trying to do that with the batters and Salahuddin, so trying to tell them how to get singles in middle overs. অনুশীলনে টাইগার ব্যাটাররা নেমেছিলেন তুলনামূলক ছোট ব্যাট নিয়ে। মুশতাক অবশ্য খোলাসা করেছেন এর পেছনের কারণটাও। Small bat means your gravity level as a spinner. Your head go near to the ball. When you play front foot, so make sure your head should be on the ball. Because on turning pitches, if you go a little bit lazy with your footwork, so I think your spinner can get you out. So the whole point with a small bat is to front foot or back foot, your gravity level has to be low. সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজদের ব্যাটিংয়ের শুরুটা ছিল উড়ন্ত, যদিও স্পিন সহায়ক উইকেটে পরবর্তীতে খেই হারান ক্যারিবিয়ান ব্যাটাররা। স্পিনার ক্যারি পিয়েরে জানালেন ম্যাচ জয়ের চ্যালেঞ্জটা নিতে হবে ব্যাটারদেরই। চলতি দশকে ওয়ানডে ক্রিকেটের শীর্ষ 10 দলের মধ্যে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজই 50% বেশি ম্যাচ হেরেছে। ম্যাচ হারের দিক থেকেও তারাই সবার উপরে। বাংলাদেশ অবশ্য আছে দুই বিবেচনাতেই উইন্ডিজদের তুলনায় পিছিয়ে। চলমান এই সিরিজটা তাই দুই দলের জন্যই ওডিআই ফরম্যাটে মান বাঁচানোর লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে আরও একবার দুই দলের পরিকল্পনা এবং অনুশীলনী স্পিনের আধিক্য। বাংলাদেশের স্কোয়াডে যুক্ত হয়েছে নতুন স্পিনার নাসুম আহমেদ, আর ক্যারিবিয়ান ব্যাটাররা নেটে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশি নেট বোলারদের বিপক্ষে। মিরপুরের পিচ বলছে আরও একটি ম্যাচ হবে স্পিন আক্রমণ এবং ব্যাটিং ইউনিটের ধৈর্য পরীক্ষা নিয়ে। দুই দলের রণকৌশল কেমন হয় সেটাই এখন দেখার অপেক্ষা। জুবায়ের আহমেদ, এখন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। গণভোটের জন্য আদেশ জারি নিয়ে মতৈক্য কাটছে না। অধ্যাদেশ দিয়ে সংবিধান সংস্কারের অসম্ভব বলছেন কিছু দল ও বিশেষজ্ঞরা। বারবার বলার পরও অগ্নি নিরাপত্তা সহ শাহজালালের কার্গো ভিলেজের সমস্যা নিয়ে উদাসীন ছিল বিমান, অভিযোগ ব্যবসায়ীদের। 3 দাবিতে মুখে কালো কাপড় বেঁধে এমপি ও শিক্ষকদের আজ শাহবাগে বিক্ষোভ, জেলা উপজেলায় অবস্থান কর্মসূচি। এবং পাবনার সরকারি কোয়ার্টারের দরজা জানালা খুলে নেয়ার অভিযোগ গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে, অসাধু কর্মকর্তাদের যোগ সাজশ। এই ছিল এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।